দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার। চলে এসেছি দ্বাদশ শ্রেণীর ভাই বোনেদের জন্য নতুন অধ্যায় নতুনভাবে। ঠিক আছে, তো দেখতে থাকো। আজকে আমরা যে অধ্যায়টা শুরু করছি সেই অধ্যায়ের নাম তোমরা দেখতে পাচ্ছ, প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। এই অধ্যায়টি তোমাদের সিলেবাসের ষষ্ঠ অধ্যায়। কত নম্বর অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। আর আজকে আমরা কি করব? আজকে আমরা এই অধ্যায়টা কিন্তু আলোচনা শুরু করব। আর তার সাথে সাথে মনে রাখবে এই অধ্যায় থেকে শুধুমাত্র তোমাদের থাকতে চলেছে কি বলতো, এমসিকিউ আর কি বলতো, এসিকিউ। এই অধ্যায় থেকে কিন্তু কোনো রকম ডিএ কিউ থাকবে না। তার মানে বড় প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে থাকছে না, ছোট প্রশ্ন থাকছে। আর এই অধ্যায় থেকে মোট এমসিকিউ থাকবে দুটো, এসিকিউ থাকবে দুটো, মোট টোটাল নাম্বার এই অধ্যায় থেকে থাকবে 4টি নাম্বার। তো এই 4টি নাম্বারে 4-এ 4 পেতে গেলে তোমাদেরকে খুব ভালোভাবে অধ্যায়টাকে বুঝতে হবে। আর আমি তোমাদের একদম খুবই সুন্দরভাবে বোঝাবো, যাতে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে কোনো অসুবিধা না হয়। এখন তোমরা দেখতে পাচ্ছ রেগুলারলি ক্লাস চলতেই থাকবে, কোনো স্টপেজ হবে না। আমি চেষ্টা করব রোজ ক্লাস দেওয়ার তোমাদের জন্য, কারণ সিলেবাস আমাদের টেস্ট পরীক্ষার আগে শেষ করতে হবে। তো চলো দেখতে থাকো সুন্দর করে। প্রথমেই এই অধ্যায়কে জানার আগে আমাদেরকে এই ছকটা আরেকবার জেনে নিতে হবে, যে ছকটা আমরা এর আগের অধ্যায়গুলোতেও পেয়েছিলাম, নিরপেক্ষ ন্যায় অধ্যায়তেও আমরা কিন্তু পেয়েছিলাম, যে নিরপেক্ষ ন্যায় এলো কোথা থেকে। তো আমরা জানি যুক্তি বা অনুমান কত প্রকার? 2 প্রকার। একটা ছিল অবরোহ আর একটা ছিল আরোহ অনুমান, তাই না? এইগুলো কথা বলতে বলতে, এই সংজ্ঞাগুলো বলতে বলতে অনেকবার বলে ফেলেছি, আর বলছি না। তো তাকে অবরোহ অনুমানকে আবার দুভাগে ভাগ করা যায়, মাধ্যম অমাধ্যম। এটাকে আশ্রয় বাক্যের সংখ্যার ভিত্তিতে ভাগ করা হয়েছিল, যেখানে হচ্ছে আশ্রয় বাক্যের সংখ্যা একাধিক থাকে সেই হিসাবে। আর অমাধ্যম অনুমানে কি থাকে? আশ্রয় বাক্যের সংখ্যা একটি থাকে, তাই না? সেখানে আমরা আবর্তন বিবর্তন এই সমস্ত কিছু পেয়েছিলাম। মাধ্যমে কি থাকে? একাধিক থাকে, মানে দুটো আশ্রয় বাক্য থাকবে ন্যূনতম। সেই মাধ্যম অনুমানকে ন্যায়ও বলা হতো। কি বলা হতো? ন্যায়। আবার সেই ন্যায় অনুমানকেই অমিশ্র আবার মিশ্র বলে দুটি ভাগে ভাগ করা হতো। কি বলা হতো? অমিশ্র ও মিশ্র। অমিশ্র মিশ্র কিসের ভিত্তিতে? এখানে অমিশ্র বলতে শুধুমাত্র সেই বচনগুলোই থাকে, যেমন নিরপেক্ষ, প্রাকল্পিক, বৈকল্পিক, এই বচনগুলোই থাকতো। এগুলো সব আগের অধ্যায়ে সুন্দর করে আলোচনা হয়ে গেছে। তো এটাকে, এই অমিশ্রকে নিরপেক্ষ বলা যেতে পারে, অমিশ্র পাঠটাকে নিরপেক্ষ বলা যেতে পারে, আর মিশ্রটাকে সাপেক্ষ বলা যেতে পারে। সাপেক্ষ, এটা ভালো করে রাখবে। তাহলে মিশ্র মানে সেখানে একাধিক ধরনের বচনের মিশ্রণ থাকে। এখানে আমাদের দ্বিকল্প যে ন্যায়, সেটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। তো এখানে এই অধ্যায়ে তোমাদের যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় আর হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। এটা কিন্তু এর আগেও আলোচনা করে জানিয়েছিলাম যে তোমাদের ষষ্ঠ অধ্যায় কিন্তু এই দুটোর উপরে। তাহলেই কিন্তু আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে দেখছি। আশা করি বুঝতে পারলে কোথা থেকে এসেছে। তো আমাদেরকে সাপেক্ষ ন্যায় বা মিশ্র ন্যায় বা যুক্তি, যৌগিক যুক্তি কিন্তু আলোচনা করতে হবে। তো প্রথমেই আমরা জানবো যে এই যে যৌগিক যুক্তিকে কত ভাগে ভাগ করা যায়। যৌগিক যুক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? দুটি ভাগে। একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, আর একটা কি বলতো? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। কিছুক্ষণ আমরা ছকেও দেখলাম। ন্যায় বা যৌগিক যুক্তির প্রকারভেদ নির্ভর করে মূলত সাপেক্ষ বচনের প্রকারভেদের ওপর। সাপেক্ষ বচনকে দুটি ভাগে ভাগ করা যায়। সাপেক্ষ বচনকে কয়টি ভাগে? দুটি ভাগে। একটা হচ্ছে প্রাকল্পিক, আর আরেকটা হচ্ছে বৈকল্পিক। এই শ্রেণীবিভাগের উপরেই কিন্তু যৌগিক যুক্তির যে শ্রেণীবিভাগ, সেই যৌগিক যুক্তির শ্রেণীবিভাগটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যৌগিক যুক্তির শ্রেণীবিভাগটা কিন্তু এই শ্রেণীবিভাগের উপরেই দাঁড়িয়ে রয়েছে। কেমন করে? কারণ এর সাথে, এটা হচ্ছে সাপেক্ষ বচনের শ্রেণীবিভাগ, এবং এর সাথে যুক্ত হচ্ছে কি? নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচনটা একবার যুক্ত হচ্ছে প্রাকল্পিকের সাথে, আরেকবার যুক্ত হচ্ছে বৈকল্পিকের সাথে। সেইভাবেই তৈরি করছে যৌগিক যুক্তি। দুই প্রকার সাপেক্ষ ন্যায়কে দুই ভাগে ভাগ করে নিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তাই সাপেক্ষ বচন সম্পর্কে এখানে সংক্ষেপে আলোচনা করা হলো। সাপেক্ষ বচন সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করবো, যে সাপেক্ষ বচন কাকে বলে, কি বলে, সেই সমস্ত কিছু আমরা সুন্দর করে এখানে আলোচনা করব। তো সাপেক্ষ বচন কাকে বলে ভালো করে জেনে নাও। সাপেক্ষ বচন কাকে বলে দেখো, বলছে যে বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভরশীল হয়। নিরপেক্ষ কথাটাকে আর একবার জেনে নেই।
ঠিক এই সাপেক্ষ বচনে উল্টো হচ্ছে নিরপেক্ষ বচন। বলছে যে বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধ, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, আমরা জানি প্রত্যেকটা বচনের মধ্যে কি থাকে, উদ্দেশ্য পদ থাকে এবং বিধেয় পদ থাকে। তো উদ্দেশ্য পদ ও বিধেয় পদের সম্বন্ধ নিয়েই কিন্তু সম্বন্ধের মাধ্যমে কিন্তু কি তৈরি হয় বলতো, আমাদের বচনগুলো তৈরি হয়। তো এই যে বচনে কি থাকবে না, উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কি থাকবে না, সম্বন্ধ কোনো থাকবে না, কোনো সম্বন্ধ থাকবে না, সেখানে সেটাকে বলা হবে নিরপেক্ষ বচন। আর যেখানে সম্বন্ধ থাকবে, একে অপরের উপর নির্ভরশীল হবে, তাকে বলা হয় কি বলতো, সাপেক্ষ বচন। অর্থাৎ যে বচনে বিধেয়টি অন্য কোনো শর্তের উপর নির্ভরশীল হয়ে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সাপেক্ষ বচন বলে। তাহলে সাপেক্ষ বচন মানে কোনো শর্তের উপর নির্ভরশীল হওয়া, কোনো শর্তের উপর নির্ভর করা, সেটা হচ্ছে সাপেক্ষ বচন। তার মানে যে বচনের উদ্দেশ্য বিধেয়ের মধ্যে কোনো রকম শর্ত থাকে তাকে বলা হয় সাপেক্ষ বচন, আর যে বচনের উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে কোনো রকম শর্ত থাকে না তাকে বলা হয় নিরপেক্ষ বচন। এই সাপেক্ষ বচন আবার দুই প্রকার। এই সাপেক্ষ বচনকে কত ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। একটা হচ্ছে প্রাকল্পিক আর একটা কি বলতো, বৈকল্পিক, যেটা আমি কিছুক্ষণ আগে এখানে তোমাদের লিখে বললাম। এই প্রাকল্পিক ও বৈকল্পিক এই ভাগে সাপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ করা যায়। বোঝা গেল আশা করছি যে আমাদের সাপেক্ষ বচন কাকে বলে, যে বচনে বিধেয়টি কি করে অন্য কোনো শর্তের উপর নির্ভরশীল হয়ে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে। বিধেয়টা কি করে অন্য কোনো কিছু শর্তের উপর নির্ভর করে উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার করে অথবা অস্বীকার করে, তাকে বলা হয় সাপেক্ষ বচন। এই সাপেক্ষ বচন দুই প্রকার। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ছোট ছোট আসবে। সাপেক্ষ বচন কাকে বলে এটাও তোমাদের এসিকিউ প্রশ্ন আসবে, যেহেতু এখান থেকে দুটি এসিকিউ দুটো এমসিকিউ থাকবে। এবারে দেখো, এই যে প্রাকল্পিক বৈকল্পিক জানলাম দুই প্রকার, তো প্রাকল্পিক বচন কাকে বলে দেখো। প্রাকল্পিক বচন কাকে বলে এটাও তোমাদের ছোট প্রশ্ন এসিকিউ আসতে পারে। দেখো, যে সাপেক্ষ বচনের যদি তাহলে বা এই জাতীয় কোনো শব্দের দ্বারা শর্তটি ব্যক্ত হয়। যখন কোনো বচনে আমরা সবসময় আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও যদি তাহলে, যদি তুই আসিস তাহলেই আমি যাব, এই ধরনের নানান কথা বলি। তো মনে রাখবে যে বচনে কি যে সাপেক্ষ বচনে যদি তাহলে বা ওই জাতীয় কোনো শব্দ থাকবে, শব্দ দ্বারাই শর্তটাকে ব্যক্ত করা হবে, তাকে কি বলা হবে বলতো, প্রাকল্পিক বচন। তাহলে যদি তাহলে দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রাকল্পিক বচনকে কি কোন শব্দ দ্বারা ব্যক্ত করে, সেটা হচ্ছে যদি তাহলে। যেমন যদি বৃষ্টি হয় তাহলে কি করবে বলতো, মাটি ভিজবে। যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, তাই না? যদি রাম আসে তাহলে শ্যাম যাবে। এই নানান ধরনের আমরা যদি তবে অ্যাজাম্পশন দিয়ে আমরা কিন্তু কি করি, শর্তটাকে প্রকাশ করি বা ব্যক্ত করি। তো অর্থাৎ প্রাকল্পিক বচন হলো যদি তাহলে আকারের বচন। যদি তাহলে আকারের বচন কোনটি, তাহলে প্রাকল্পিক বচন। তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন এখানে আসতে পারে। একটি প্রাকল্পিক বচনের দুটি অংশ। একটি প্রাকল্পিক বচনে কয়টি অংশ, এটাও প্রশ্ন। একটি প্রাকল্পিক বচনে কয়টি অংশ, দুইটি। একটাকে বলা হয় পূর্বগ আর একটাকে বলা হয় কি বলতো, অনুগ। তাহলে পূর্বগ অনুগ ভেদে প্রাকল্পিক বচনের কয়টি অংশ, দুটি অংশ। তাহলে আমরা জানলাম যে প্রাকল্পিক বচনের কয়টি অংশ, দুইটি অংশ। এবার পূর্বগ আর অনুগটা কি তাহলে, বলছে প্রাকল্পিক বচনে যে অংশটিতে শর্তের উল্লেখ থাকে, যদি দিয়ে যেটা থাকে সেটা শর্ত, যদির পরে যে অংশটা সেটা হচ্ছে শর্ত থাকে, সেটাই হচ্ছে শর্ত। যদি মেঘ করে, যদি বৃষ্টি হয়, তারপরে কি যে অংশটাতে কি থাকে, শর্তটা উল্লেখ থাকে, তাকে বলা হয় পূর্বগ। বা আরো শর্টকাট তোমরা বলতে পারো যে যদির পরের অংশটাকে বলা হয় পূর্বগ। তাহলে দেখো, প্রাকল্পিক বচনের যে অংশটিতে কি বলা হয়, শর্তটাকে উল্লেখ করা হয়, তাকে বলা হচ্ছে পূর্বগ। এবং যে অংশটাতে মূল বক্তব্য বিষয় থাকে, যে অংশটাতে মূল আলোচনার বিষয়টা থাকে, তাকে বলা হয় কিন্তু অনুগ। সেটাকে আবার সহজভাবে মনে রাখতে পারি, তাহলে পরের অংশটাকে বলা হয় অনুগ। তাহলে আমরা জানলাম যে প্রাকল্পিক বচনটা কি, যে বচনটি যদি তবে আকারে থাকে সেটাকে প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচন দুই প্রকার, প্রাকল্পিক বচন দুটি অংশ থাকে, একটা হচ্ছে পূর্বগ, একটা অনুগ। পূর্বগ কোনটি, যদির পরের অংশ যেটা হচ্ছে শর্তটা থাকে, আর মূল বক্তব্য বিষয়টা যেখানে থাকে সেটাই হচ্ছে আমাদের অনুগ। খুব সুন্দর। উক্ত উদাহরণে, এই যে উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণে বৃষ্টি হয় এই অংশটা হলো পূর্বগ, এটা হচ্ছে তোমাদের পূর্বগ অংশ। আর মাটি ভিজবে অংশটি হলো বলতো কি, অনুগ অংশ। তাহলে জানা গেল কোনটাকে কি নাম দিলাম। সংক্ষেপে বলা যায় তাহলে বা তবের আগের অংশটি পূর্বগ আর পরের অংশটি হচ্ছে অনুগ। খুব সহজভাবে এভাবে মনে রাখতে পারে, তবের আগের অংশ হচ্ছে পূর্বগ, তবের পরের অংশ হচ্ছে অনুগ, এভাবে মনে রাখবে। প্রাকল্পিক বচনকে যুক্তিবিজ্ঞান সম্মত আকারে প্রকাশ করতে হলে প্রথমে পূর্বগকে উল্লেখ করে পরে অনুগকে উল্লেখ করতে হয়। পূর্বগকে পি এবং অনুগকে কিউ বর্ণের দ্বারা প্রকাশ করা হয়। এই যে পূর্বগ, এই পূর্বগকে কিন্তু আমরা কি করতে পারি জানো, এই পূর্বগটাকে আমরা পি ধরতে পারি আর অনুগটাকে আমরা কি ধরতে পারি, কিউ ধরতে পারি। এবার যুক্তিবিজ্ঞানের আকারে যখন এটাকে সাজাবো তখন মনে রাখবে যে পূর্বগকে সবসময় আগে রাখতে হবে। পূর্বগকে কি করতে হবে, আগে রাখতে হবে। যদির অংশটাকে আগে রাখতে হবে আর তবের অংশটাকে পরে রাখতে হবে। এটা কিন্তু ভালো করে তোমাদের মাথায় ঢুকিয়ে রাখো, ঠিক আছে? কোনো সময় দেখবে কোনো ক্ষেত্রে যে যদির অংশটা পরে আছে কিন্তু তোমরা সেভাবেই করছো।
রেখেছো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি অংশ পরে থাকলো সেটাকে আগে নিয়ে এসে সাজিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে যৌক্তিক কাজগুলো করতে হবে। আর আমরা এখানে পূর্বককে পি আর অনুককে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। উল্লেখ্য পূর্বককে পূর্বকল্প, আবার এই পূর্বকের আরেকটা নাম রয়েছে, পূর্বকের নাম হচ্ছে পূর্বকল্প। কি নাম? পূর্বকল্প বলা হয়। আর অনুকর নাম হচ্ছে অনুকল্প। কি বলা হয়? অনুকল্প। এই শব্দগুলো মাথায় রাখবে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা খুব সুন্দরভাবে আশা করছি বুঝতে পারছো, না বুঝতে পারলে তোমরা কমেন্ট করবে, অবশ্যই আরও ক্লাস নিয়ে আসবো। তাহলে নেক্সট এই বৈকল্পিক বচন তাহলে কাকে বলে? এবার আমরা প্রাকল্পিক বচন জানলাম, বৈকল্পিক বচন কাকে বলে? দেখো বৈকল্পিক বচন কাকে বলে। প্রাকল্পিক বচন আমরা জানলাম যে যদি তবে দিয়ে যুক্ত থাকলে সেটা প্রাকল্পিক, আর যদি তবে দিয়ে যুক্ত থাকলে সেখানে দুটো অংশ থাকে, সেগুলো আমরা জানলাম। এবারে বৈকল্পিক বচন কাকে বলে? কারণ আমরা জানি সাপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকল্পিক, একটা হচ্ছে বৈকল্পিক। তাহলে এখানে যে সাপেক্ষ বচনে, ওটাও একটা সাপেক্ষ বচন ছিল, এটাও সাপেক্ষ বচন, অন্ততপক্ষে দুটি বিকল্প থাকে। কয়টা বিকল্প থাকে? দুটি বিকল্প থাকে। তাহলে দেখো ভালো করে, বিকল্প ওখানে ওই যে প্রাকল্পিক বচনের যে অঙ্গবচনগুলো, তার নাম, একটার নাম হচ্ছে পূর্বগ, আর একটার নাম কি ছিল? অনুগ। কি ছিল? অনুগ। আর এখানে যে অঙ্গবচনগুলো পাবো তাকে বলা হয় বিকল্প। তার মানে এখানে কয়টি বিকল্প থাকবে? দুটি। এবং সেই দুটি বিকল্পকে হয় অথবা বা ওই জাতীয় শব্দ দিয়ে যুক্ত করা হয়, তাকে বৈকল্পিক বচন বলা হয়। শর্টকাট মনে রাখো, হয় অথবা দ্বারা যুক্ত বচনকেই বলা হয়, কি বলা হয়? বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন এক প্রকার শর্তাধীন বচন, যেখানে শর্তটি স্পষ্টভাবে উল্লেখ থাকে না। কি বলছে? বৈকল্পিক বচন কিন্তু একটা সাপেক্ষ বচন, শর্তাধীন বচন, শর্তের অধীনে হয়, সেই বচনে সেখানে কিন্তু শর্তটি স্পষ্টভাবে উল্লেখ থাকে না। এবারে উদাহরণ দেখো, যেমন হয় ফুলটি সাদা, না হয় কি লাল। এখানে অথবা কথাটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। মানে অনেক ধরনের শব্দ আছে যেগুলো অথবাকে বোঝায়, তাহলে হয় অথবা দ্বারা যুক্ত থাকবে, হয় না হয় যুক্ত থাকতে পারে। তাহলে একটা বৈকল্পিক বচনে দুইটা বিকল্প থাকে। এটাও প্রশ্ন তোমাদের এমসিকিউ, যে একটি বৈকল্পিক বচনে কয়টি বিকল্প থাকে? দুটি বিকল্প থাকে। এখানে যেমন বিকল্প দুটি কি কি বলতো? ফুলটি সাদা, ফুলটি লাল। দেখো ফুলটি সাদা, লাল, ফুলটি সাদা হতে পারে, আবার কি হতে পারে? লাল। বিকল্প কথার যদি অর্থ বোঝো, তাহলে বিকল্প কথার অর্থ হচ্ছে কিন্তু অপশন। আমরা কিন্তু ইংরেজি তাকে অপশন বলি। একটা এমসিকিউ প্রশ্নে কয়টা অপশন থাকে, কয়টা বিকল্প থাকে? দেখবে 4টা অপশন থাকে। তাহলে বিকল্প কিন্তু দুইয়েরও বেশি হতে পারে, বিকল্প কিন্তু দুইয়েরও বেশি হতে পারে। কিন্তু তোমাদের এই যে দ্বাদশ শ্রেণী দর্শনে বা হ্যাঁ, সেই এই দর্শনে কিন্তু তোমাদের কিন্তু বিকল্প দুটিই পাবে তোমরা, দুটোর বেশি বিকল্প এখানে থাকবে না। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কি সুন্দরভাবে জানলাম যে বৈকল্পিক বচনটা কি আর বৈকল্পিক বচন কেমন আকারে থাকতে পারে। তাহলে আমাদের বিকল্প কয়টা থাকবে? দুটো বিকল্প থাকবে। কয়টা? দুটো বিকল্প থাকবে। ঠিক আছে? এবার এই বৈকল্পিক বচনকে কত ভাগে ভাগ করা যায় ভালো করে দেখো। এই বৈকল্পিক বচনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অবিসংবাদী, একটা হচ্ছে বিসংবাদী। খুব সুন্দরভাবে সহজভাবে মনে রাখবে, তাহলে তোমাদের ভালো হবে। তো এই বৈকল্পিক বচনকে কি আমরা জানলাম, বৈকল্পিক বচনকে দুটি ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়। আর এটাও ভালো করে মনে রাখবে, এমসিকিউ প্রশ্নটি। অবিসংবাদী আর একটা কি? বিসংবাদী। অবিসংবাদীটা কি? অবিসংবাদী হচ্ছে যে বৈকল্পিক বচনের বিকল্পগুলি পরস্পর বিরুদ্ধ নয়। মানে একটা বৈকল্পিক বচনে দুটি বিকল্প থাকবে, আর বিকল্পগুলো কি হবে না? পরস্পর বিরুদ্ধ হবে না, একে অপরের বিরোধিতা করবে না। দুটি বিকল্প একই সঙ্গে কি হতে পারে? সত্য হতে পারে, তাকে বলা হয় অবিসংবাদী বৈকল্পিক বচন। তোমাদের প্রশ্ন আসবে যে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে কোন বৈকল্পিক বচনে? অবিসংবাদী বৈকল্পিক বচনে। তো কোন বৈকল্পিক বচনের বিকল্পগুলি পরস্পর বিরুদ্ধ নয়? অবিসংবাদী বৈকল্পিক বচনে। যেমন উদাহরণ কিন্তু মাথায় রাখতে হবে, তোমাদের প্রশ্ন আসবে এসিকিউ। হয় রাম মেধাবী অথবা পরিশ্রমী। দেখো এখানে দুটো বিকল্প আছে, রাম মেধাবী অথবা পরিশ্রমী। তাহলে রাম মেধাবী অথবা পরিশ্রমী, এই যে দুটো বিকল্প, এই দুটো বিকল্প পরস্পর বিরুদ্ধ নয়। রাম একই সাথে পরিশ্রমীও হতে পারে, আবার মেধাবীও হতে পারে। তাহলে মনে রাখবে যে দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে, হতে পারে না? একই সঙ্গে কিন্তু সত্য হতে পারে। যে বলছে এখানে দুটি বিকল্প একই সঙ্গে কিন্তু সত্য হতে পারে, আবার একটি একটি করেও সত্য হতে পারে, আলাদা আলাদাভাবেও সত্য হতে পারে। এমনও হতে পারে রাম মেধাবী কিন্তু পরিশ্রমী নয়, আবার হতে পারে রাম পরিশ্রমী কিন্তু মেধাবী নয়, এমন হতেই পারে। তো দুটো বিকল্প এখানে একসাথে সত্য হতে পারে, আর একটা একটা করেও সত্য হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে অবিসংবাদী বৈকল্পিক ন্যায়। ঠিক আছে? বচন, সরি, ন্যায় একই হবে। তারপরে বলছে তোমাদের, তারপরে দেখো কি বলেছে, বলেছে যে বিসংবাদী বৈকল্পিক বচন। বিসংবাদী বৈকল্পিক বচনটা কি? এখানে শুধু শর্টকাট তোমাদের জানিয়ে দিচ্ছে, আরো বৈকল্পিক ন্যায় আলোচনা করতে গিয়ে এগুলো আবার আসবে। তো যে বৈকল্পিক বচনের বিকল্পগুলি পরস্পর বিরুদ্ধ, ঠিক তার উল্টো। এখানে বিরুদ্ধ নয় আর এখানে বিরুদ্ধ,
একে অপরের বিরুদ্ধ। আমরা জানলাম আগের বৈকল্পিক বচনে মানে অবিসংবাদী বৈকল্পিক বচনের ক্ষেত্রে জানলাম যে দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে, কিন্তু আমরা এই যে বিসংবাদী বৈকল্পিক বচনের ক্ষেত্রে দুটি বচন কিন্তু দুটি বচনের যে বিকল্পগুলো দুটো কিন্তু কি একে অপরের বিরুদ্ধ হবে। দুটি বিকল্প একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারবে না। ওখানে কিন্তু দুটি বচন একই সাথে সত্য হতে পারবে, একটা একটা করে সত্য হতে পারবে, কিন্তু এখানে দুটি বচন এই যে বচনের যে বিকল্পগুলো দুটি একই সাথে কখনো সত্য হতে পারবে না, আবার মিথ্যাও হতে পারে না। তাকে বিসংবাদী বৈকল্পিক বচন বলে। এগুলো তোমাদের কি হতে পারে, এগুলো কিন্তু সব তোমাদের এসিকিউ প্রশ্ন হতে পারে। যে সংজ্ঞাগুলো তোমাদের বলছি 1 নম্বরের জন্য তোমাদের এগুলো কিন্তু কি হবে বলো তো, তোমাদের কিন্তু এসিকিউ প্রশ্ন আসতে পারে, কারণ দুটি এসিকিউ হবে এখানে। যেমন উদাহরণটা দেখো, রাম জীবিত অথবা মৃত। দেখো এখানে দুটো বিকল্প আছে, একটা হচ্ছে রাম জীবিত আর একটা হচ্ছে রাম মৃত। আচ্ছা, একটা মানুষ কখনো একই সাথে জীবিত মৃত হতে পারে? তাহলে এখানে একটা বিকল্প যদি সত্য হয় আরেকটা বিকল্প কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। একটা যদি মিথ্যা হয় অপরটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তাহলে দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারবে না, আবার দুটো বিকল্প একই সঙ্গে মিথ্যাও হতে পারছে না। তাহলে ভালো করে মাথায় রাখবে যে বিসংবাদী যে বৈকল্পিক বচন সেখানে একটা বিকল্প সত্য হয়, অপর বিকল্পটা কি হয়, মিথ্যা হয়। একটা বিকল্প মিথ্যা হলে অন্যটা সত্য হয়। তাহলে এখানে দুটি বিকল্প একই সঙ্গে কি হতে হয়, সত্য আবার মিথ্যা হতে পারে না। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন বৈকল্পিক বচনে দুটি বিকল্প একই সঙ্গে কি হতে পারে না, সত্য হতে পারে না, আবার কি হতে পারে না বলতো, মিথ্যাও হতে পারে না। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তারপরে দেখো কি বলেছে, বিসংবাদী যুক্তির ক্ষেত্রে কোন যুক্তি গঠন করা হবে তাকে সরাসরি বৈধ বলা যেতে পারে। তাহলে মনে রাখবে যে এই বিসংবাদী বচনের মাধ্যমে যখন কোনো যুক্তি গঠন করা হবে সেই যুক্তিকে সরাসরি আমরা কি বলতে পারি বলতো, বৈধ বলা যেতে পারে। কেন, বিসংবাদীতে সবকটি আকারই বৈধ, কিন্তু অবিসংবাদী যুক্তির ক্ষেত্রে নিয়ম অনুসারে করলেই বৈধ হবে, নতুবা অবৈধ। তাহলে বিসংবাদীর ক্ষেত্রে যে কোনো তুমি এই বিসংবাদী যুক্তির ক্ষেত্রে যখন কোনো যুক্তি গঠন করা হবে সেটা সরাসরিকে বৈধ বলা যেতে পারে, এটা মাথায় রাখবে তোমরা। তার সাথে বিসংবাদীতে সবকটি আকারই কি হয়, বৈধ হয়, কারণ বিসংবাদীর ক্ষেত্রে সব আকার বৈধ হয়। কিন্তু আমরা জানি অবিসংবাদী যুক্তির ক্ষেত্রে নিয়ম অনুসারে কিন্তু বৈধ অবৈধ বের করতে হবে, নাহলে কিন্তু বৈধ অবৈধ আমরা বলতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। তো আজকের তোমাদের ক্লাস এই পর্যন্তই রাখছি, কারণ আমি তোমাদের বারবার বলছি আমি ভিডিও বড় করব না, ভিডিও ছোট ছোট করব। তোমরা রোজ ছোট ছোটোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করো, রোজ রোজ ভিডিওই যাচ্ছে, তাহলে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। তাহলে আজকে তোমরা জানতে পারলে প্রাকল্পিক বৈকল্পিক বচন কাকে বলে, কত প্রকার, সবগুলো তোমরা জানলে। তাদের অংশগুলো কী কী, যেগুলো থেকে ছোট ছোট প্রশ্ন হয় তোমাদের বলেই দিলাম, যে এই জায়গাগুলো থেকে সুন্দর সুন্দর প্রশ্ন হবে সেগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, তাহলে দূর দূরান্ত থেকে তোমরা যারা দেখছো, কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি আমাদের চ্যানেল খুবই নতুন, তাই সবার কাছে হয়তো পৌঁছতে পারছে না, তো আশা করছি আরও আস্তে আস্তে গ্রোথ হবে আমাদের চ্যানেল। তোমাদের সহযোগিতাই হচ্ছে এই অল্প কয়েক মাসের মধ্যে আমরা 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। তোমরা আরও সহযোগিতা করো, পাশে থাকো। তোমরা এই যে ক্লাসগুলোর মাধ্যমে সামান্য বা ন্যূনতম হলেও উপকৃত হচ্ছ, তো এই ফেভারটা আমাদের উপরে করো, তোমরা শেয়ার করো, তো খুবই খুশি হব। কমেন্ট করো, দেখছো ভিডিও কিন্তু কমেন্ট করছো না। তোমরা যেমন রেকমেন্ড করবে আমি অবশ্যই সেরকম ভিডিও নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।